করোনা ভাইরাসে একদিনে শনাক্তের রেকর্ড ৫০০ ছাড়ালো। মৃত ৪ জনই ঢাকার বাসিন্দা, সুস্থ আরও ৪। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। রমজান সামনে রেখে করোনার ঝুঁকির মধ্যেও বাজারে বেড়েছে ক্রেতা আনাগোনা। চাহিদার সুযোগে বাড়তি ইফতার সামগ্রীর দাম সহনীয় রাখতে তদারকি জোরদার। ব্রিটেনে কোভিড-19 প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ, টিকা আবিষ্কারের কাজ করছে জার্মানিও। নিয়ম মেনে চলায় ভুটানে এখনও মৃত্যুর সংখ্যা 0। করোনা সংক্রমণের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্ত 291। এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 2 যুবক নিহত, আটক 1। গাজীপুরে একই পরিবারের 4 জন হত্যার ঘটনায় মামলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 131 জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 503 জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4689 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বলে আভাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা আক্রান্তের ৪৮তম দিনে বাংলাদেশ। দিন যত গড়াচ্ছে নমুনা পরীক্ষার হার বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় ৩,৬৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০৩ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এদিন মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরও ৪ জন। বুলেটিনে আভাস দেওয়া হয়, স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে দেশ। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সংযমের মাস রমজানে সবাইকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও 2 জন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এই নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন। এ সময় ঘরে তারাবি নামাজ আদায়ের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কোনো রকম সামাজিক আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ জানাবেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ জানাচ্ছি করোনা পরিস্থিতি বিশ্লেষণ নিয়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন করোনার সবশেষে। দেশের মাটিতে আজও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 503 জন রোগী। গেল 8 মার্চ দেশের মাটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। এই 8 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত এটি কিন্তু সরলরেখায় চলেছে, যে করোনা আক্রান্ত বা সংক্রমণের যে প্রবণতা সেটি আমরা দেখছি যে অনেকটা সমান্তরালভাবে চলেছে, অর্থাৎ একই গতিতে। কিন্তু 9 মার্চ থেকেই মূলত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। আমরা যদি 12 মার্চের চিত্রটা দেখি, 12 মার্চেই প্রথমেই করোনার রোগীর সংখ্যা শতকের ঘরে পৌঁছায় 139 জন। এরপরই প্রতি 2-3 দিনে কিন্তু 100, 200 এবং 300 এবং 400-র ঘরে কিন্তু করোনার আক্রান্ত সংখ্যা পৌঁছেছে। আমরা যদি সবশেষ দেখি যে গেল 21 তারিখে করোনা আক্রান্ত হয়েছিলেন বা শনাক্ত হয়েছে 434 জন, 22 তারিখে 390 জন, গতকাল যেটি আক্রান্ত সংখ্যা ছিল বা শনাক্ত সংখ্যা ছিল 414 জন, আজকে কিন্তু সেই সংখ্যাটি 503 জনের। অর্থাৎ দেশের ইতিহাসে আজকেই কিন্তু সব থেকে বেশি করোনায় আক্রান্তের রোগী শনাক্ত হয়েছে। আমরা দেখেছি যে গেল 24 ঘন্টায় যে 503 জন রোগী শনাক্ত হয়েছে, এটি এসেছে 3686 জন রোগীর আসলে নমুনা পরীক্ষা করে আসলে 503 জন রোগীকে কিন্তু শনাক্ত করা হয়েছে। তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু 4689 জন। আজকের দিনে আমরা যেটি দেখছি যে নতুন মৃত্যু এবং সুস্থ হওয়ার কিন্তু সংখ্যা একই। গতকাল যেটি ছিল 7 জন নতুন মৃত্যুর সংখ্যা, সেখানে কিন্তু আমরা আজকে দেখছি যে মৃত্যুর সংখ্যা 4 জন। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। আমরা
এখন পর্যন্ত যেটি জানছি যে মোট মৃত্যুর সংখ্যা 131 জন এবং সুস্থ হয়েছেন 4 জন এবং বলতে পারি যে এখন পর্যন্ত মোট সুস্থ হওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু 112 জন। যারা মারা গেলেন তার মধ্যে কিন্তু 4 জনই কিন্তু পুরুষ এবং তারা সবাই কিন্তু ঢাকার অধিবাসী। তাদের প্রত্যেকের বয়স কিন্তু 51 থেকে 60 বছর পর্যন্ত। যেহেতু এখন পর্যন্ত করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাবরের মতোই আজও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে এই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব যদি না মানা হয় তাহলে এর পরিণত হবে ভয়াবহ। এই ছিল আজকে আমার কাছে করোনার বিশ্লেষণ। এদিকে কোভিড রোগীর চিকিৎসায় হাসপাতাল ঠিক করতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। দু একদিন বাদেই কাটাছেঁড়া হচ্ছে তালিকা। আবার সংযুক্ত হাসপাতালগুলোর অনেকেরই সক্ষমতাই নেই কোভিড রোগী সামলানোর। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপালো মন্ত্রণালয়ের ওপর। আর এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথম শনাক্ত 8 মার্চ। ধীরে ধীরে বেড়েছে সংক্রমণ। দেশে বর্তমানে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা 4000 পেরিয়েছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে থেকেই করোনা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ফলাও করে জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ শুরুর পর প্রথমে কুয়েতমত্রী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দিয়ে শুরু হয় কোভিড-19-এর চিকিৎসা কার্যক্রম। এরপরে তা বাড়তে থাকে। সবশেষ 16 এপ্রিল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ 4টি হাসপাতাল যুক্ত করা হয়। 21 এপ্রিল নতুন প্রজ্ঞাপনে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বদলে যুক্ত করা হয় ডিএমসির নতুন ভবন আর পুরনো বার্ন ইউনিট। আবার পুরো হাসপাতাল খালি করার পরে সোহরাওয়ার্দী হাসপাতাল বাদ যায় এই তালিকা থেকে। কোভিড হাসপাতাল করার জন্য আমরা প্রায় 70 থেকে 80 আমরা উপনীত হয়েছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানান এটি আবার জেনারেল হাসপাতালে পরিণত করার জন্য। একটা সময় ওটাতে একটা হয়েছিল যে ওখানে পরে আবার এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে আমাদের এইভাবে দেওয়া হয়েছে। আমরা ওই অনুযায়ী আমরা এখন কাজ করছি। এদিকে অক্সিজেন সরবরাহের ঘাটতি, চিকিৎসক সংকট, মাস্ক ও পিপিই এর অভাবে বেশ কয়েকটি হাসপাতাল কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। আইসিইউটা পুরো রান দরকার, ল্যাব ফ্যাসিলিটি দরকার, একটা পোর্টেবল এক্স-রে দরকার। হয়তো ভবিষ্যতে লোড বাড়লে আরও ডাক্তার লাগবে, আরও সিস্টার লাগবে। এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যখন আমরা হাসপাতাল নির্বাচন করছি তখন দেখবো যে ওখানে কোনগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, ওই হাসপাতালগুলোকে প্রেফারেন্স দিতে হবে। এমন একটা সেবা দিতে পারতে হবে যাতে মানুষরা আকৃষ্ট হয়ে ওখানে থাকতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে অনেক বেশি লোক আমাদেরকে রিক্রুট করতে হবে এবং এটার ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক দায় চাপালেন মন্ত্রণালয়ের ঘাড়ে। এটা পলিসি লেভেলের বিষয়, আমরা তো সিদ্ধান্ত নেই না। এটা মন্ত্রণালয়ে কেন হচ্ছে এটা ওনাদের কাছে ভালো উত্তর পাবেন, ওই উত্তরটা আমার কাছে নাই। এ পর্যন্ত 14টি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ দূরত্ব রক্ষা করা না হলেই দোকান বন্ধ। রাজধানীর মিরপুর এলাকায় সেনা টহল টিমকে এমন কঠোর অবস্থানে দেখা গেছে। অন্যদিকে লকডাউনের 1 মাসের মাথায়ও অনেকে নিরাপদ দূরত্বে না থাকার জন্য ভুলে যাওয়ার অজুহাত দিয়েছেন। সচেতন হবেন, বলেন লকডাউন কতদিন বাড়াবেন? বাজার ভর্তি লোক, তার মধ্যে অনেকেই এসেছেন কোনো রকম সুরক্ষা ছাড়া। অঘোষিত লকডাউনের 1 মাসের মাথায় মিরপুর এলাকায় অনেক বাজারে মিলল এমন বহু বেখেয়াল মানুষের দেখা। মাস্ক পরে নাই, ভুলে বাইরে গেছি। ওয়ার্কশপের কাজ আছে, বন্ধ থাকার কথা। এখন আমরা একটু ভিতরে হালকা পালকা কাজ করতেছি। বললাম তো আর পরবো না, এমনি আসবো না, মাস্ক নিয়েই আসবো। ও ভুল করছে, আমি খেয়াল করিনি তো। আমি খেয়াল করলে তো আমার আগে বাইরে আসছে, আমি দেখি নেই, আমি পরে আসছি। নিরাপদ দূরত্বের চিহ্ন উপেক্ষা আর মাস্ক না পরে বেচা কেনার অপরাধে প্রতীকী শাস্তি স্বরূপ অনেকগুলো দোকান বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। যে মাস্ক পরেননি তিনি যে মাস্ক পরিহিত ব্যক্তিকেও কতটা ক্ষতি করছেন এটা বোঝানোর মাধ্যমে এখনো পর্যন্ত আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি। যেসব দোকানের সামনে নিয়ম মেনটেন হচ্ছে না, অর্থাৎ যেভাবে থাকার কথা সেভাবে থাকছে না, সেসব দোকানগুলোকে আমরা কিছু সময়ের জন্য দোকানগুলো অফ করিয়ে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের দোকানে যদি এভাবে সরকারি আইনটা মেনটেন না হয় আপনাদেরকে এই ধরনের ফলাফল ভোগ করতে হবে। এদিকে অভিজাত এলাকা গুলশান সহ বিভিন্ন রাজপথে ব্যক্তিগত গাড়ির বেশ চাপ দেখা গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 234 জন পুলিশ করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পাশাপাশি 1000-এরও বেশি কোয়ারেন্টিনে চলে যাওয়াকে চাপ হিসেবে দেখছে না সরকার।
তবে দায়িত্ব পালনে কিছুটা হিমশিম খাওয়ায় মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আরও বেশি সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এদিকে চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে স্টেশন রোড এলাকায় সরিয়ে নিয়েছে পুলিশ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে পুলিশের পুরো কাজের ধরন পাল্টেছে। আইন শৃঙ্খলা রক্ষায় তেমন ব্যস্ততা না থাকায় করছেন নানা ধরনের সামাজিক কাজ। বিশেষ করে অসহায় মানুষের ত্রাণ সহায়তায় কাজ করছেন তারা। দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 200-র বেশি পুলিশ সদস্য। আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে রয়েছে আরও কয়েক হাজার। আর এর ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যরা যেমন হিমশিম খাচ্ছেন, ঠিক তেমনি থাকছেন তারা চাপের মধ্যে। চট্টগ্রামে ইতিমধ্যে 4 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বাহিনীর মনোবল বাড়াতে চেষ্টা চালাচ্ছে সরকার। পুলিশ তাদেরকে দায়িত্বগুলো তো অবশ্যই পালন করতে হচ্ছে। তারা যাতে সঠিকভাবে মাস্কটা পরে এবং এটা হাতটা ধুয়ে এবং স্যানিটাইজার ইউজ করে এবং সুন্দর সামাজিক দূরত্ব মেনটেন করে তাদের দায়িত্বটা পালন করে, সেটা আমরা কামনা করতেছি। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে স্টেশন এলাকায় সরিয়ে এনেছে পুলিশ। আমরা নিজেদের উদ্যোগে এখানকার পর্যটন কেন্দ্রগুলো কোনো সরকারি আদেশ পাওয়ার আগে বন্ধ ঘোষণা করেছি। কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। আমরা কোয়ারেন্টাইনে থাকা সকল ব্যক্তিকে বেশিরভাগই 90% কোয়ারেন্টাইনের মধ্যে রাখতে সক্ষম হয়েছি। এর আগে দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার চকবাজার সহ আরো 20টি বাজার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সাধারণ মানুষের প্রবেশ এবং বের হওয়া থামছেই না। চিকিৎসক বা ভুয়া গণমাধ্যমের স্টিকার ব্যবহার করে ঢাকায় প্রবেশ করছে মানুষ। গণপরিবহন না থাকলেও চুক্তিভিত্তিক মোটরসাইকেলে চলছে যাত্রী আনা নেওয়া। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঘর থেকে বের হওয়ার সংখ্যাও। আইনের কঠোরতা কিংবা সচেতনতা কিছুই কাজে আসছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও পিকআপ ভ্যানে করে গাদাগাদি করে প্রবেশ করছে ঢাকায়। শুধু গাড়িই নয়, নিষেধাজ্ঞা অমান্য করে পায়ে হেঁটেও ঢুকছে মানুষ। কেউ কেউ চুক্তিভিত্তিক মোটরসাইকেলে যাত্রী পৌঁছে দিচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে। কি করতেছি ভাই, আসলে পেটের দায় ভাই, কারণ কি 1 দিন 2 দিন 3 দিন 1-1.5 সপ্তাহ হলে বৈশা থাকা যায়। হ্যাঁ, টিপ মারতেছি মদনপুর আর আপনার সারুলিয়া, রানীমহল। গোকুল আবার না খাই রয়েছে স্যার। আমি গাড়িটা ভাড়ায় চালাই। আমি ভাই এতদিন বাইরে নেই, ঘরে চাইল ডাইল নাই, কিচ্ছু নাই স্যার। আমি এই জন্য আজকে বাইরে এসেছি স্যার। আবার ঢাকায় প্রবেশে কৌশল বদল করেছেন কেউ কেউ। ব্যবহার করছেন গণমাধ্যমের স্টিকার থেকে শুরু করে ভুয়া চিকিৎসা ব্যবস্থাপত্র। জায়গাটা খালি ছিল, খারাপ লাগছিল, নোংরা পড়তো। এখন মেকারের কাছে গেলে মেকার এই মাপের এটাই পাইছে, ওই জন্য এটা লাগাইছে। ওনার সাথে গেছি, একা একা যাচ্ছি তো ভোরবেলা, এই জন্য এই না লিখে দিছিল, এরপর আবার এটা পাল্টে আবার এটা দিছে। এদিকে চেকপোস্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢাকায় ঢোকা ও বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থার পাশাপাশি গাড়ি ঘুরিয়েও দিচ্ছেন তারা। কি প্রয়োজনে তারা আসছে এটা আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তো অলরেডি 3টা গাড়ি তারা উপযুক্ত সদুত্তর না দিতে পারায় তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। কয়েকটি গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে গত 5 এপ্রিল থেকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী নিউ মার্কেটে আছেন রিপোর্টার হেসানুল হক শাওন এবং সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা প্রথমে যাচ্ছি শাওনের কাছে। শাওন, দেশে আমরা জানি প্রথম যে সংক্রমণের যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে 8ই মার্চ ছিল, এবং এরপর থেকে কিন্তু প্রতিদিন সংক্রমণের সংখ্যা যেমন বাড়ছে তেমনি কিন্তু মৃত্যুর সংখ্যাও কিন্তু এক এক করে যোগ হচ্ছে। এবং সাধারণ মানুষকে যে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছিল সেটি কিন্তু তারা যে মানছে না সেটি কিন্তু আমরা বরাবরই দেখে যাচ্ছি। এবং আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী এবং নৌবাহিনীও কিন্তু তারা মাঠে কাজ করছে। আমি যে এলাকাটিতে রয়েছি নিউ মার্কেটে, এখানে দেখবেন যে সেনা সদস্যরা টহল দিচ্ছেন। তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই আমরা এখানে দেখেছি যে বিভিন্ন গাড়ি থামিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন কেন বের হয়েছেন, এবং পাশাপাশি অনেক পথচারী যারা হেঁটেও বের হয়েছেন, ঘুরতে বের হয়েছেন, কেউ গাড়িতে করে একসাথে গাদাগাদি করে যাচ্ছেন। এবং তাদেরকে বারবার বলা হলেও বিগত কয়েকদিন ধরেই, যেমন বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্নভাবে তাদের বলা হলেও কিন্তু তারা সেটি শুনছে না।
এখানে মূলত মেজর মাজাহার পেট্রোল কমান্ড 15 ফিল্ড আর্টিলারি তার নেতৃত্বে এখানে সেনাবাহিনীর সদস্যরা মূলত চেকপোস্ট বসিয়েছেন। এবং আমি যে দেখেছি যে গতকাল যেমন আইডিসিআর থেকে বলা হয়েছিল যে ঢাকার যে সংক্রমিত এলাকা এবং ঢাকা বাংলাদেশের সবথেকে ঝুঁকির যে জায়গাটি সেটি কিন্তু ঢাকা, এবং সেখানে 10টি এলাকার কথা বলা হয়েছিল: রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর উত্তরা, তেজগাঁও এবং মহাখালী। এবং এই এলাকাগুলিও কিন্তু আমি ঘুরে দেখেছি, কিন্তু সেই এলাকাগুলিতেও কিন্তু মানুষ মানছে না এবং তারা যাচ্ছে তাই ভাবে বের হচ্ছেন। আজকে শুক্রবার, যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে সকাল থেকে মানুষের রাস্তায় বের হওয়ার সংখ্যা কিছুটা কম ছিল, তবে বিকেল গড়িয়ে আসার পরেই কিন্তু মানুষের সংখ্যা পথে আরো বাড়তে থাকে এবং এখন অবধি যা দেখছি যে দুপুরের পর থেকে আরো মানুষ রাস্তায় বের হওয়ার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এবং এই ছিল ঢাকা থেকে সবশেষ। আমার কাছে চলে যাব সিলেটের খবর জানতে সেখানকার সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ শাহন। যদি আজ চাঁদ দেখা যায়, আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এ কারণে আজকে প্রত্যেকটা বাজারে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এখনও 5টা বেজে গেছে, 5টার সময় দোকানপাট বন্ধ হওয়ার কথা ছিল, এর আগেই সবাইকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন যেটা দেখেছি একটু সময় আগেই এখনও শহরের প্রত্যেকটি বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করছে। তারপরেও কে কার কথা শুনে। কিন্তু একদিকে যদি বলা যায় সিলেটে করোনা ভাইরাসের কথা, তাহলে সিলেটের করোনা ভাইরাস আক্রমণের কিন্তু খারাপ অবস্থায় রয়েছে। গতকালকে পর্যন্ত 24 ঘন্টায় আমরা 16 জন সর্বোচ্চ আক্রান্তের খবর পেয়েছি, যার সব কিছু মিলে 49 জন আক্রান্ত হয়েছে সিলেট বিভাগে। এটি অত্যন্ত একটি আতঙ্কের কথা, উৎকণ্ঠার কথা। গতকালকে সিলেটে 5 জন শনাক্ত করা হয়েছে, সুনামগঞ্জে 8 জন শনাক্ত করা হয়েছে, হবিগঞ্জে 3 জনকে শনাক্ত করা হয়েছে। সব কিছু মিলে প্রতিদিনই এই শনাক্তর হার বাড়ছে, প্রতিদিনই মানুষের আতঙ্ক বাড়ছে, মানুষের উৎকণ্ঠা বাড়ছে, কিন্তু মানুষের বাড়ছে না শুধুমাত্র সাবধানতা। মানুষকে ঘরে ফিরে যাওয়ার কথা ছিল, মানুষ ঘরে থাকার কথা ছিল, মানুষ অপ্রয়োজনে বের না হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কিছুই মানছে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হাঁটাহাঁটি করছে, ফ্রি স্টাইলে ঘোরাঘুরি করছে, যার কোনো কাজ নাই তারা শহরে দেখতে এসছে। রমজান শুরু হওয়ার আগের যে বিকেলটা আমরা অন্য সময় দেখে থাকি, আজকেও তার থেকে কিন্তু কোনো অংশে কম দেখিনি। প্রত্যেকটা বাজার আমরা দেখেছি, আম্বরখানা, বন্দর বাজার, ডিকেবি বাজার, প্রত্যেকটা বাজারে আমরা এই ধরনের উপচে পড়া ভিড় দেখেছি। কিন্তু তাতে করে যেটা হচ্ছে সেটা করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে রাষ্ট্রীয় যে কর্মসূচি, রাষ্ট্রীয় যে নিষেধাজ্ঞা, রাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলো যা বলছে তার কিছুই মানা হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় এসে দেখেছি করোনা ভাইরাস রোধকল্পে এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ঘরে থাকার বিকল্প নেই, ঘরে থাকতেই হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে, এটা মানতেই হবে। তারপরে সিলেটে যে করোনা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে প্রকট আকারে, তা ধীরে ধীরে কমবে, তাছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছিল আম্বরখানা বাজার থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনী এবং পুলিশের পদক্ষেপের সর্বশেষ। করোনা সংক্রমণ রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর জানাতে সিলেটের আম্বরখানা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির এবং ঢাকার নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিএনপির জাতীয় ট্রাস্ট ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে একথা বলেন তিনি। কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্ক ফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। এ সময়ে যার যার দায়িত্ব পালন সতর্কতার সাথে পালন করা দায়িত্বশীলতার পরিচয়ক। রাজনৈতিক দল হিসাবে প্রত্যেক দলেরই আজকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি কোনো দল দেন, সে পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 291 জনে পৌঁছেছে। এ অবস্থায় মশা নিধনের কীটনাশক সহজলভ্য করতে শীঘ্রই বেসরকারি সংস্থাকেও ওষুধ আমদানির তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর।
তবে নিরাপত্তা বিবেচনায় সিটি কর্পোরেশনকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। গত বছর 1,01,354 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল আর মারা যান 179 জন। গত বছরের এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 131 জন। সেখানে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 291 জনে। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি এবছর ডেঙ্গুর ভয়াবহতাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দফায় দফায় বৈঠক করে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওষুধ ছিটানোর আগেই রাজধানীর খালসহ মশার উৎপত্তি স্থল পরিষ্কার করার তাগিদ মেয়রদের। মশার ব্রিডিং সেন্টার যেটা আছে এটি কিন্তু আমাদেরকে ধ্বংস করতেই হবে। বাসার সাথে বসেছি, আজকে রাজুকের সাথে বসছি, আজকে ওয়ার্কস্পেসের সাথে বসে। ওরা যদি পরিষ্কার না করে, যদি কচুরিপানা থাকে, তার উপরে হাজার স্প্রে দিয়েও কিন্তু কিচ্ছু হবে না। এদিকে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক সহজলভ্য করতে বেসরকারি সংস্থার মাধ্যমে আমদানির অনুমতি চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। যে সমস্ত পেস্টিসাইডগুলো বাংলাদেশে আনা হয়, তো সেগুলাকে কোয়ালিটি এনশিওর করে প্রাইভেট সেক্টরে একাধিক প্রতিষ্ঠান যদি আমদানি করতে পারে, সেগুলো যদি অ্যাভেলেবেল হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে তার বাড়ির আঙ্গিনাতে এরকম স্প্রে করতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধানের শর্তে আপাতত 2 সিটি কর্পোরেশনকে কীটনাশক আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বালাইনাশক, জীবাণুনাশক, এগুলোর কিন্তু ক্ষতিকারক দিক আছে, সেটি আমাদের বিবেচনায় রেখে প্ল্যান্ট প্রোটেকশন ডিপার্টমেন্ট তারা যে সকল আইন কানুন মেনে এটা নতুন ইনসেক্টিসাইডকে বাংলাদেশে আনতে দেয়, সেই ব্যাপারে তারা আরো এটাকে সহজতর করার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়রদেরকে গত বছরও আমরা তাদেরকে এটা সহজ করে দিয়েছিলাম, এবছরও সেটা অব্যাহত থাকবে। ওষুধ প্রয়োগে ইতিমধ্যে মশার প্রজননের স্থলসমূহ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চিহ্নিত করেছে যে কোন কোন জায়গাতে কোনটা আপনার ব্রিডিং এরিয়াগুলা কোথায় এবং কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে হিট করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়িঘর পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান এলজিআরডি মন্ত্রীর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 2 যুবকের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিশোধ নিতেই প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। করোনা মহামারীর কারণে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিন সীতাকুণ্ড উপজেলার মুসারঘাট এলাকায় আড্ডা দিত নিহত জাহেদ ও শাহিন। গত 22 এপ্রিল আড্ডা দেওয়ার সময় সিগারেট খাওয়া নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তর্কাতর্কি হয়। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহেদ ও শাহিন 2 বন্ধুকে ডেকে পাঠায় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। এ সময় অতর্কিত দুজনের উপর হামলা করে তারা। শাহিনকে মারধর করে ছুরিকাঘাত করা হলে বাঁচাতে যায় জাহেদ। এ সময় তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাতে জাহেদের মৃত্যু হয়। আর শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত পরিবারের স্বজনরা। সন্ধ্যা 7টার সময় শুনলাম যে আমার ছেলে জাহেদ ছুরি আঘাত খাইছে, সেটা উনি মেডিকেল নিয়ে গেছে। আমি আনতে আনতে ছেলেটা কোবাইছে এবং কি মাথাবার মারছে এবং রক্তাক্ত করছে, একদম বাড়ার বুড়ি বেগে পেয়েছে মারি ছুরি মারি। এটাতে পরিকল্পিত কোন এরকম একটা ন্যাক্কার জন্য ঘটনার জন্য অবশ্যই বিচার, তাদের অবশ্যই ফাঁসি হওয়া দরকার। ঘটনার পরপরই দোষীদের আইনের আওতায় আনতে অভিযানে নেমেছে পুলিশ। এই ঘটনায় বাহার নামে একজনকে আটক করা হয়েছে। বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কার মুখে দোয়া গেছিল, দোয়াকে কেন্দ্র করিয়া তর্ক বিতর্ক, ওই জায়গায় চর থাপ্পড় মনে করেন 22 তারিখের ঘটনা হয়েছে। ওইটিকে কেন্দ্র করে ওদের ইগোতে লাগছে, যারা ওই যে মার চর থাপ্পড় দিচ্ছে ডাকি নিয়ে রাস্তার উপরে স্টেপ করছে। বাহার নামে একজন আসামি অ্যারেস্ট আছে। নিহত দুজন কৃষিকাজের সাথে যুক্ত ছিল, তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের শ্রীপুরে মালয়েশিয়া প্রবাসী স্ত্রী ও তাদের 3 সন্তানের গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। সকালে গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের ধরতে একাধিক দল অভিযান পরিচালনা করছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর দেবর আরিফ সহ কয়েকজন প্রতিবেশীকে থানায় আনা হয়েছে। রাতে ঢাকা থেকে সিআইডির ফরেন্সিক ও ক্রাইম সিনের 7 সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করেছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, তাদের 2 মেয়ে নুরা, হাওয়ারি এবং ছেলে ফাদিলের লাশ ঘর থেকে উদ্ধার করে। কে হত্যা করছে? 4টা মানুষ, এখন বিচার চাই। তো আমাদের এই নৃশংস হত্যার জন্য আমরা সরকারের কাছে সঠিক বিচার দাবি করতেছি। পুলিশের একাধিক টিম এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই প্রকৃত রহস্য উদ্ঘাটন করে আসামি গ্রেফতার করতে সফল হব। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্রে কোভিড-19-এ একদিনে আরও 2,325 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 50,000 মানুষ মারা গেল। এদিকে করোনার জেরে যুক্তরাষ্ট্রে 2.5 কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। সব দেশকে ছাড়িয়ে করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে প্রতিদিনই নতুন রেকর্ড করছে যুক্তরাষ্ট্র। মহামারীর জেরে রেকর্ড সংখ্যক মানুষ চাকরি হারিয়েছেন। সবশেষ হিসাব অনুযায়ী প্রতি 6 জনে একজন মার্কিন কর্মহীন হয়ে পড়েছেন। চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যায় দেশটির কয়েক কোটি মানুষ। ফেব্রুয়ারির শেষ দিক থেকে আমার উপর মহামারীর প্রভাব পড়তে শুরু করে। বিভিন্ন টোর বাতিল হওয়ায় এক সপ্তাহে প্রায় $5,000 কাজ হারিয়েছি। এই অবস্থায় বৃহস্পতিবার প্রায় $5,000 কোটি প্রণোদনা প্যাকেজ পাশে একত্রিত হন প্রতিনিধি পরিষদের সদস্যরা। এতে 212-182 ভোটে বিলটি পাশ হয়। করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউ ইয়র্ক। সরকারের পাশাপাশি বেশ কিছু দাতব্য সংস্থা খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জুড়ে এখন পর্যন্ত প্রায় 50 লাখ মানুষকে করোনা পরীক্ষা করা হয়েছে। একই দিন হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে আবারও ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত বিতর্কিত ওষুধ হাইড্রোক্লোরোকুইনের গুণগান গান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনা ভাইরাসের প্রতিষেধক পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করেছে ব্রিটেন। গতকাল 2 জন স্বেচ্ছাসেবীর শরীরে টিকা দেওয়া হয়। এদিকে কোভিড-19 আক্রান্ত হয়ে দেশটিতে সবশেষ একদিনে মারা গেছে 638 জন। এনে মৃতের সংখ্যা দাঁড়ালো 18,738 জনে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। প্রথম ধাপে প্রায় 800-র বেশি স্বেচ্ছাসেবীর দেহে করোনা ভাইরাসের প্রতিষেধক প্রয়োগের পরিকল্পনা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে প্রথম ভ্যাকসিন নেওয়া 2 জনের একজন অ্যালিসা গ্রানাটো, যিনি নিজেও একজন বিজ্ঞানী। এই ভ্যাকসিন গবেষণা দলের প্রধান বিজ্ঞানী সারা গিলবার্ট প্রতিষেধকের সফলতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ব্রিটেন জুড়ে শুরু হয়েছে মাহে রমজান। এখানকার মুসলিম সম্প্রদায় এবার বাসায় থেকেই রোজা পালন করছেন। আর লকডাউনের কারণে মসজিদগুলো বন্ধ হওয়াতেই এবার বাসাতেই পড়তে হচ্ছে তারাবির নামাজ। বাসায় নিরাপদে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটানোর কথা জানান প্রবাসী বাংলাদেশি মুসলিমরা। বছরের রমাদান যে ওয়ান্স ইন এ লাইফ টাইম হবে, এইরকম রমাদান কিংবা আমরা আর পাইনি। এখন আমাদের একটা অপরচুনিটি আছে যে আমাদের পরিবারকে মিলে আমাদের বাসার ভিতরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারি। রমজান উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শোহেব কবির, সময় সংবাদ, লন্ডন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। মহামারীর কারণে সৌদি আরবের মক্কা ও মদিনায় মসজিদে সীমিত আকারে তারাবির নামাজ হলেও অন্যান্য মসজিদ বন্ধ রাখা হয়েছে। সৌদি আরবের করোনার পরিস্থিতির খবর জানাতে রিয়াদে আছেন রিপোর্টার আরিফুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ। রাব্বি, আপনি সৌদি আরবে জানেন যে আজকে থেকে প্রথম রোজা শুরু হয়েছে। আমরা আজকে থেকে রোজা পালন করছি দেশটিতে। করোনা মহামারীর সময়ে কিন্তু আসলে রোজাটা আসলে কেমন সেটি আসলে একটু বর্ণহীন বলতে পারি আমরা। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে সৌদি আরবে সবচাইতে বড় যেই ইফতারির যে সমারোহ হতো পবিত্র নগরী মক্কার হেরেম শরীফে এবং মদিনার মসজিদে নববীর সামনে, সেটি কিন্তু একেবারে হচ্ছে না। যদিও সৌদি বাদশাহ সালমান ঘোষণা দিয়েছেন যে এই সময়ে ইফতারির জন্য যে বাজেট, সেই বাজেট কিন্তু আসলে প্যাকেট করে প্রত্যেকটি আশেপাশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে। তো আসলে আমরা যেমনটি দেখি, আসলে এখানে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু সবচাইতে বেশি কষ্টে আছেন। বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা কিন্তু বলতে গেলে এক কথায় বেরোতে না পারার কারণ তাদের যে আনন্দ আমেজ থাকতো, যে রোজা এবং ইফতারি নিয়ে যে আয়োজনটা থাকতো, সেটি কিন্তু এখন এক হিসাবে বর্ণহীন।
বন্ধ থাকার কারণে মূলত তাদের কোনো কিছুই সম্ভব হচ্ছে না। তারা চেষ্টা করছেন যে এখানে থেকে আসলে এই বর্ণহীন রমজানের রোজা পালনের মাধ্যমে হয়তো আল্লাহর নৈকট্য যেভাবে পান সেভাবে চেষ্টা করছেন। আরেকটু কিছু সম্ভব হচ্ছে না। তারা চেষ্টা করছেন যে এখানে থেকে আসলে এই বর্ণহীন রমজানের রোজা পালনের মাধ্যমে হয়তো আল্লাহর নৈকট্য যেভাবে পান সেভাবে চেষ্টা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারাবির নামাজ তারা মসজিদে গিয়ে পড়তেন, সেই তারাবির নামাজ কিন্তু তারা এখন মসজিদে পড়ার সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু বাসায় কিন্তু তারাবির নামাজ পড়ছেন। তো আসলে বর্ণহীন রমজান শুরু হয়েছে সৌদি আরবে, এটাই বলতে পারি যে করোনা সময়। এই ছিল রাব্বি আমার কাছে সৌদি আরব থেকে করোনা নিয়ে, পবিত্র রমজান নিয়ে সব শেষ। সৌদি আরবের করোনা পরিস্থিতির খবর জানাতে রিয়াদ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আরিফুর রহমান। এবার জানবো আমরা ভারতের করোনা পরিস্থিতির খবর। করোনার বিরুদ্ধে বিশ্বের অন্য দেশগুলোর মতো লকডাউন চলছে ভারতেও। 1 মাস অতিবাহিত হলেও আক্রান্তের হার বেড়েই চলছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভারতের লকডাউন এবং করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতে করোনার বিরুদ্ধে যে লকডাউন নামের যুদ্ধ শুরু হয়েছে ঠিক আজ থেকে 1 মাস আগে, অর্থাৎ গত মাসের 24 তারিখে। আজকে ঠিক 30 দিনের মাথায় কিন্তু ভারতে উদ্বেগজনক হারে বেড়েছে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা। আপনাকে জানিয়ে রাখি, সরকারিভাবে এই সংখ্যাটি বলা হচ্ছে 23,252 এবং এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে সরকারিভাবে 718 জনের। একইভাবে আপনি জানিয়ে রাখি যে সবচাইতে ভারতে 29টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এই রাজ্যকে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত এইভাবে করোনার আক্রমণের নিরিখে ভাগ করি, তাহলে এই মুহূর্তে সবচাইতে করুণ অবস্থা মহারাষ্ট্র। বাণিজ্যিক রাজধানী মুম্বাই সহ গোটা মহারাষ্ট্র জুড়ে কিন্তু করোনার বিস্তার ও ভয়াবহ বিস্তার হয়েছে। এখনো পর্যন্ত সেই রাজ্যেই মারা যাওয়ার সংখ্যা 286 জন। এবং একইভাবে আপনাকে দ্বিতীয় তালিকায় আনতে হবে গুজরাটে কিন্তু 2000-এর বেশি আক্রান্ত এবং মারা গিয়েছে 112 জন। এবং তৃতীয় সেটি হচ্ছে ভারতের রাজধানী দিল্লি, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত 50 জনের মৃত্যু হয়েছে এবং 2000-এরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। পশ্চিমবঙ্গের দিক থেকে, যেহেতু আমি এই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গের দিক থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যাটি আক্রান্তের সংখ্যাটি কিন্তু 500 ছুঁই করছে এবং মৃতের সংখ্যা এখনো পর্যন্ত সরকারিভাবে 15। আপনি জানেন যে প্রতিদিন বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আলাদাভাবে সাংবাদিক বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিন্তু স্থানীয় সময় 5টার সময় কিন্তু উনি ব্রিফিং করবেন এবং তারপরেই কিন্তু প্রকৃত সংখ্যাটি সরকারিভাবে যে সংখ্যাটি দেয়া হয় গণমাধ্যমে সেটি জানা যাবে। আমি যে সংখ্যাটি বললাম সেটি গতকালের সংখ্যা। তো রাব্বি, আপনি জানেন যে সারা ভারতেই এই মুহূর্তে করোনা সংকট যেরকম রয়েছে, সেরকম 130 কোটি ভারতবাসীর মধ্যে কিন্তু 80 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এই মুহূর্তে স্বাস্থ্য সংকটের সঙ্গে কিন্তু বড় ধরনের সংকট রয়েছে, সেটি হচ্ছে খাদ্য এবং দারিদ্র্য সংকট। এই কারণ আপনি জানেন যে প্রায় 1 মাস 30 দিন ধরে মানুষের কাজকর্ম নেই, কলকারখানা বন্ধ, উৎপাদন বন্ধ। এই যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি করবেন? এজন্য কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে রেশনিং ব্যবস্থা চালু করেছে। আপনি জানেন যে ভারত সরকার এবং রাজ্য সরকারগুলো যৌথভাবে আর্থিক প্যাকেজও প্রণোদনা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণার মধ্যে বেশ কয়েকটি রাজ্যের ত্রাণ রেশনিং ব্যবস্থা এবং নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন উঠেছে এবং সে কারণে কিন্তু পশ্চিমবঙ্গ এবং দিল্লির সঙ্গে কিন্তু একটা দ্বৈত রথ শুরু হয়েছে, যেটি কিন্তু আজকেও আমরা দেখেছি। তো রাব্বি, এই ছিল আমার কাছে ভারতের সার্বিকভাবে যে করোনা পরিস্থিতির খবর আমার কাছে থাকা তার সর্বশেষ। রাব্বি। ভারতের করোনা পরিস্থিতির খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনা সংকটে এপ্রিল থেকে মোবাইল ব্যাংকিংয়ে বেতন পাবেন শ্রমিকরা। এজন্য নতুন করে অ্যাকাউন্ট খুলছেন তারা। যদিও সময় মতো শতভাগ বেতন পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। এদিকে যারা অ্যাকাউন্ট নম্বর জমা দেবেন শুধু তারাই এই বিশেষ তহবিলের বেতন পাবেন, এমন কড়া হুঁশিয়ারি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার কারণে বন্ধ কারখানার উৎপাদন, তবুও শ্রমিকরা এসেছেন তাদের নতুন খোলা মোবাইল অ্যাকাউন্ট নম্বর জমা দিতে। অনেকে আবার যোগাযোগ করছেন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে। কিন্তু মালিক পক্ষ বলতে আছে অ্যাকাউন্ট করতে, এটা নিয়ে আর কি 2-3 দিন ধরে ঘুরতে আছি। কয়েকজনের অ্যাকাউন্ট বাকি ছিল, আজকে আসছে। ব্যাংকে হিসাব জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে 26 এপ্রিল পর্যন্ত। বিজিএম এর তথ্য 18 এপ্রিল পর্যন্ত নতুন করে হিসাব খুলেছেন প্রায় 20 লাখ শ্রমিক। অনেকে জমা দিয়েছেন আগের করা অ্যাকাউন্ট নম্বর। এরই মধ্যে মার্চের বেতন প্রায় শতভাগ সরাসরি পরিশোধ করা হলেও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বেতন পাওয়া নিয়ে সংশয়ে অনেকে।
100% যে পাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে শঙ্কিত। 5 মাসের বেতনেই তো আপনার এখনো অনেক ফ্যাক্টরি রয়ে গেছে। শ্রমিকের হিসাব নম্বর, বেতন বাবদ টাকার পরিমাণ ও তা যাচাই বাছাই করার জন্য জমা দিতে হবে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতনের তথ্যপাত্র। এরপর ব্যাংকগুলো ছাড় করবে সরকার ঘোষিত বিশেষ এই তহবিলের টাকা। এক্ষেত্রে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সহযোগী হওয়ার আহ্বান শিল্প মালিকদের। তবে যে শ্রমিক ব্যাংক হিসাব জমা দেবেন না, তারা এই সুবিধায় বেতন পাবেন না বলে হুঁশিয়ারি মালিকদের। 2% ইন্টারেস্ট নিয়ে তারা কাজটা করছে, টাকাটা সরকার দিবে, কিন্তু যদি কোনো ফ্যাক্টরি ফেল করে সেই ক্ষেত্রে এটা রিস্ক কে নেবে। সেই জায়গাটায় অনেকগুলো ব্যাংক কিন্তু অপারগতা প্রকাশ করার মতো বিষয় আছে। তারপর আমি মনে করি ম্যাক্স শ্রমিকরা তাদের বেতন পাবে। 10% শ্রমিক কোনোভাবেই কোনো কিছু বুঝে তাদেরকে খোলানো যায় না আর কি। সরকার যদি হাতে টাকা না দেয় ওরা পাবে না। বাংলাদেশ ব্যাংকের আশ্বাস, সরকার ঘোষিত 5,000 কোটি টাকার এই তহবিল থেকে মালিকদের দাবি মতো ঠিক সময়ে শ্রমিকদের হাতে পৌঁছাবে এপ্রিল, মে ও জুন মাসের বেতন। আমরা আশাবাদী যে যথা নিয়মে প্রকৃতপক্ষে যারা এই টাকার দাবিদার তাদের অ্যাকাউন্টেই টাকাটা যাবে, এটাই আমরা আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে জমা হওয়া বেতনের অর্থ ক্যাশ আউট করতে মোট খরচ পড়বে 8 টাকা, যার 4 টাকা কাটা হবে শ্রমিকের অ্যাকাউন্ট থেকে আর বাকি 4 টাকা কাটা হবে সংশ্লিষ্ট ব্যাংক থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে কয়েকদিন বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে হাওরে ধান কাটছেন কৃষক। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ধান কাটছেন তারা। তবে আবহাওয়া আরও খারাপ হলে তারা 29 জাতের ধান কাটা নিয়ে সমস্যায় পড়বেন বলে জানান চাষিরা। জেলা প্রশাসন জানায়, হাওরের শ্রমিক সংকট দূর হয়েছে, ধান কাটতে তেমন সমস্যা হবে না। আজ পর্যন্ত হাওরের 40 ভাগ জমির ধান কাটা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আগামী 4 দিনের মধ্যে হাওরের ধান কেটে ঘরে তোলা সম্ভব হবে বলে জানায় জেলা প্রশাসন। এদিকে হাওর এলাকার নদ নদীতে ধীরে ধীরে বাড়ছে পানি। রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে কাঁচা বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। চাহিদা থাকায় বাড়তির দিকে ইফতার সামগ্রীর দাম। প্রতি হালি লেবুর দাম উঠেছে 60 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, আর কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের ডালের দর। ঊর্ধ্বমুখী ছোট মাছের দামও। তবে ডিম, গরুর মাংস, অন্যান্য সবজির দাম সহনীয় রয়েছে বলে দাবি বিক্রেতাদের। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস। তাই রোজার আগের দিন শুক্রবার রাজধানীর মহাখালী বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। পচনশীল নয় এমন পণ্য বাড়তি কিনে রাখছেন অনেকেই। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। তবে তুলনামূলক সহনীয় রয়েছে ডিমের দাম, প্রতি ডজন বিক্রি হচ্ছে 80 টাকায়। রোজার জন্য বেশি কিনতেছে অনেকেই, দামটা বেশি পড়তেছে এবং বাজারে তো দেখা যাচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে খুব কম আর কি। সবজির মধ্যে বেড়েছে ইফতার সামগ্রীর দাম, তবে সহনীয় রয়েছে অন্যান্য সবজির দাম। 4টা লেবু 60 টাকা, আমগুলো লিগে অনেক ইয়ে যেতেছে না, এমনি তো লকডাউনে বসে রয়েছি। লম্বা বেগুন হইলো 60 টাকা কেজি, কেনা আমাকে 50, আর লেবু হইলো 70, 60, 80। বাজারে ছোলা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, বেসন 120 টাকা, মসুর ডাল 130 থেকে 135 টাকা এবং খেসারি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। ছোলার দামটা ঠিক আছে, অন্যান্য ডাল যেমন মসুর ডাল, মুগ ডাল, পেঁয়াজুর ডাল, এগুলোর দাম বাড়ছে। বাড়তি দামে বিক্রির আশায় রূপালী ইলিশ এনেছেন বিক্রেতারা। প্রতি কেজি ইলিশের দাম হাঁকাচ্ছেন 1000 টাকা। এখন কেজি আপনাদের বড় দিনের 1 কেজি 1000 টাকা কেজি পড়বে, আর তার নিচে নেবে 700-800 টাকা কেজি। এদিকে দামে কারসাজি বন্ধে পুরো রমজান মাস বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের এই 9 জন অফিসার এই রমজানের সময় প্রতিদিন মাঠে থাকবে। ভোক্তা অধিদপ্তরের 6টা টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আরো 4টা টিমই কিন্তু প্রতিদিন যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ভোক্তা অধিকারের হটলাইন নম্বর 16121-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রচণ্ড গরমের মধ্যে এসেছে রমজান, তার মধ্যে রয়েছে করোনার ভয়। চিকিৎসকরা বরাবরই বলে আসছেন, কম মশলাযুক্ত রান্না ও পানি জাতীয় খাবার বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা। রমজানের খাবার তালিকায় তাই পুষ্টিবিদরা প্রাধান্য দিচ্ছেন স্বাস্থ্যকর খাবারকে। শাতিলা শারমিনের রিপোর্ট।
চলে এসেছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। ঘরে ঘরে চলছে ইফতার ও সেহরির প্রস্তুতি। করোনার এই সময়ে তেলেভাজা বা গুরুপাক খাবার শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর নয়, তেমনি পানির শূন্যতা বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকিও। ম্যাক্রোনিউট্রিয়েন্টও যেটা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। তা না হলে সেটা মেন্টাল স্ট্রেসের কারণ হতে পারে। এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, যেটা ভিটামিন এ, ডি, সি এবং জিঙ্ক, সেলেনিয়ামের কথা বলছি আমরা, সেটা কিন্তু অবশ্যই যেন পর্যাপ্ত পরিমাণে খাদ্যের সাথে আমরা গ্রহণ করি। পুষ্টিবিদদের মতে ইফতার সহ খাবার গ্রহণে শাকসবজি বেশি পরিমাণে রাখার, এছাড়া দিনের দীর্ঘ সময় ধরে রোজা রাখার পরে আমিষের চাহিদা পূরণে সিম জাতীয় খাবার গুরুত্বপূর্ণ। সিম, মটরশুঁটি, ডাল হতে পারে। বাদাম সব সময়ের জন্যই উপকারী। ইফতারের সময়টাকে মনে করব সকালে ব্রেকফাস্ট করছি, তো সেই পরিমাণ খাবারটা আমরা ইফতারের সময় খাবো। রাতে যেটা আমরা ডিনার খাই অ্যাজ ইউজুয়াল, সেই ডিনারটা পরিমিত কিন্তু সুষম যেন হয়, তাতে যেন শাকসবজি এবং মাছ মাংস থাকে। এবং শেষ রাতে সেহরিটা আমরা দুপুরের খাবার চিন্তা করে খাই। দুপুরের খাবারে আমাদের একটু বেশি পরিমাণ আমরা খেলেও সেটা অসুবিধা নেই, সেটা বার্ন হয়ে যেতে পারে যেমন, সেরকম চিন্তা করে আমরা খাবো। তাজা ফলের পাশাপাশি আম, কমলা, আনারস, তরমুজ, শশার জুস শরীরে পানির চাহিদা পূরণ করতে পারে। আমিষের জন্য মাছ মাংস না ভেজে বেকিং, গ্রিল, স্টিম বা কম তেলে রান্নার পরামর্শ পুষ্টিবিদদের। পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং শারীরিক পরিশ্রম যেন থাকে, যেহেতু আমরা ঘরে বন্দী অবস্থায় আছি। ভাজা পোড়া খাবার তা সে যে ধরনেরই হোক না কেন পরিহার করা উচিত। পুষ্টিবিদরা বাদ দিতে বলছেন বেগুনি, পেঁয়াজু বা মাংসের কাবাব। এই রমজান মাসকে আমরা যেন খাদ্যের উৎসবের মাসে পরিণত না করি, কারণ করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া সবচেয়ে জরুরি। সুষম যে খাবারের তালিকা রয়েছে তা অনুসরণ করে সব বয়সী মানুষ এই রমজান মাসে যাতে সুস্থ থাকতে পারেন সেই দিকে নজর রাখতে বলেছেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনা ভাইরাসে একদিনে শনাক্তের রেকর্ড 500 ছাড়ালো। মৃত 4 জনই ঢাকার বাসিন্দা, সুস্থ আরও 4। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। রমজান সামনে রেখে করোনার ঝুঁকির মধ্যেও বাজারে বেড়েছে ক্রেতা আনাগোনা। চাহিদার সুযোগে বাড়তি ইফতার সামগ্রীর দাম সহনীয় রাখতে তদারকি জোরদার। ব্রিটেনে কোভিড-19 প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ, টিকা আবিষ্কারে কাজ করছে জার্মানিও। নিয়ম মেনে চলায় ভুটানে এখনো মৃত্যুর সংখ্যা 0। করোনা সংক্রমণের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখনো পর্যন্ত আক্রান্ত 291। এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 2 যুবক নিহত, আটক 1। গাজীপুরে একই পরিবারের 4 জন হত্যার ঘটনায় মামলা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।